স্বর্গের সিঁড়ির শেষ আর কয়েকটি ধাপ মাত্র বাকি আছে। এর ওই পারে আসলে কি আছে? খাগড়াছড়ির নাম বললে সবার আগে মনে পড়ে বাংলা সিনেমার সেই দৃশ্যগুলো, যেখানে পুলিশ অফিসারদের খাগড়াছড়ি বদলি করে দেওয়ার ভয় দেখানো হতো। মনের মধ্যে ছিল খাগড়াছড়ি মানে কি শুধুই শাস্তির ভয়, নাকি তার পরিবর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা আর রহস্যময় গুহার মতো অসম্ভব সুন্দর সব জিনিস আছে। আর সবশেষে দেখা এমন এক জিনিস যেটা আমাকে এতটাই বিমোহিত করেছে যেন মনে হয়েছে শত কষ্ট হলেও আবার ফিরে আসি এখানে, এই স্বর্গের সিঁড়িতে। পাহাড়, ঝর্ণার সৌন্দর্য আর গুহার ভেতরের রোমাঞ্চ উপভোগ করতে হলে সবার আগে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে খাগড়াছড়ি। ঢাকা থেকে বেশ কয়েকটি পরিবহনের সার্ভিস পাবেন খাগড়াছড়ি রুটে। তার মধ্যে সবচেয়ে বেশি গাড়ি আছে শান্তি পরিবহনের। নন এসিতে 800 টাকা খরচ পড়ে জনপ্রতি। রাতের গাড়িতে রওনা দিলে খুব ভোরেই নামিয়ে দেয় খাগড়াছড়ি গেট কিংবা শাপলা চত্বরের কাছে। মূলত খাগড়াছড়ি গেট থেকে শুরু হবে আমাদের নতুন এক যাত্রা, নতুন এক অভিযান, যেখানে আমরা দেখব খাগড়াছড়ির অপার্থিব সব সৌন্দর্য। আগে শাপলা চত্বর থেকে সিএনজি কিংবা সাফারি গাড়িগুলো পাওয়া যেত, ইদানিং সেগুলো সব শিফট হয়েছে এই খাগড়াছড়ি গেটের কাছে। আমাদের এই যাত্রায় সফর সঙ্গী জাকির ভাই। তার সিএনজিতে ঘুরেই দেখব এক অদেখা খাগড়াছড়ি। সিএনজিতে সাধারণত কতগুলো স্পট ঘুরবো তার উপর নির্ভর করে নির্ধারিত হয় ভাড়া। 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত ভাড়া পড়বে স্পট অনুযায়ী। জাকির ভাই স্টার্ট করেছেন সিএনজি, চলতে শুরু করেছি আমরা। 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পর থামলেন জাকির ভাই, আর আমরা পৌঁছে গেলাম চেঙ্গি নদীর পাড়ে। পাহাড়ি আদিবাসীরা মূলত বিভিন্ন উৎসব পালনে এই নদীর গুরুত্ব দিয়ে থাকেন। চেঙ্গি নদীকে মূলত খাগড়াছড়ির লাইফ লাইন বলা হয়। খাগড়াছড়িকে প্রাণবন্ত করে এই নদী শেষ হয়েছে কাপ্তাই লেকের সাথে মিশে। চেঙ্গি নদীর সৌন্দর্যে কিছুক্ষণ মুগ্ধ হয়ে থাকার পর দেখি আমাদের সিএনজি চলছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটা ঝর্ণা আমাদের এবারের গন্তব্য। ঝর্ণাটির নাম রিসাং ঝর্ণা। খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা সত্যি আরেক বিস্ময়ের নাম। হঠাৎ ঢালু হয়ে নেমে যাচ্ছি কিংবা উপরের দিকে উঠছি, জাকির ভাইয়ের ছাদখোলা সিএনজিতে দাঁড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা মুহূর্তের ফিল। রিসাং ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি আমি। এইখানে বলে রাখা ভালো, আমার এই খাগড়াছড়ি ভ্রমণ ছিল বর্ষার বেশ আগে। তখন ঝর্ণায় পানি ছিল খুব সামান্য, যদিও ভরা বর্ষায় ভরপুর পানি থাকে এই ঝর্ণায়। ভরপুর যৌবনের রিসাং ঝর্ণা দেখতে আরো চমৎকার, যদিও এখন পুরোপুরি বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় অতটা পানি নেই, তবে সুন্দর আছে ঝর্ণাটা ছোট হইলেও। এই রিসাং ঝর্ণাটার নাম এসেছে মূলত একটা মারমা শব্দ থেকে। মারমা রি শব্দের অর্থ হচ্ছে পানি, আর সাং অর্থ হচ্ছে উঁচু থেকে পড়া। এই ঝর্ণাটা যেহেতু বেশ খানিকটা উঁচু থেকে পড়ছে, তাই এর নাম রিসাং ঝর্ণা রাখা হয়েছে। খাগড়াছড়ি যারা ঘুরতে আসেন তাদের একটা অন্যতম পছন্দের ডেস্টিনেশন থাকে এই রিসাং ঝর্ণা। রিসাং ঝর্ণা নিয়ে আবার আছে এক মজার কাহিনী। এই ঝর্ণাটাকে লোকে বলে প্যান্ট ছেঁড়া ঝর্ণা। এর কারণ হচ্ছে যখন ভরপুর পানি থাকে তখন ঝর্ণার উপর থেকে নিচের দিকে স্লাইড করে নামতে গিয়ে অনেকের প্যান্ট ছেড়ে যায়, আর সেই গল্প থেকেই স্থানীয়ভাবে এটি প্যান্ট ছেঁড়া ঝর্ণা নামে পরিচিত হয়ে উঠেছে। ঝর্ণার পাশে সেই ছেঁড়া প্যান্টগুলো এখনো সাক্ষী দিচ্ছে এই কাহিনীর। ঝর্ণায় পানি না পেয়ে খানিকটা হতাশ হলেও আসলে হতাশ নই আমি, কারণ আজকের দিনের শেষে এক রহস্যময় গুহায় যাব আমি। আপাতত ঝর্ণা থেকে বেরিয়ে যেতে হবে পরের গন্তব্যে। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে জনপ্রতি 40 টাকার টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এখানে আসার মূল কারণ হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের মধ্যে এই ঝুলন্ত ব্রিজটা বেশ দৃষ্টিনন্দন। স্থানীয় মানুষদের পাশাপাশি খাগড়াছড়িতে ঘুরতে আসা বিভিন্ন টুরিস্টরাও এখানে আসেন। মূলত সামনে এবং পেছনে দুইটা ছোট ছোট পাহাড়ের সাথে এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে সেতু বন্ধন করা হয়েছে, আর এর নিচে ছোট একটা লেক টাইপের দেখা যাচ্ছে। সেই সাথে এদিকে একটা লাভ পয়েন্ট আছে যেখানে অনেককে ছবি তুলতে দেখলাম। ওভারঅল এরিয়াটা গ্রিনারির মধ্যে বেশ অন্যরকম একটা ভিউ। খাগড়াছড়িতে আসলে এই জায়গাটা মিস করবেন না।
হর্টিকালচার পার্ক থেকে বেরিয়ে সোজা আলুটিলার পথ ধরেছি এবারে। এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে ইতিহাস আর রহস্যের গল্প। 40 টাকা জনপ্রতি টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। বসে আছি আলুটিলার একেবারে সর্বোচ্চ পয়েন্টটাতে। এখান থেকে খাগড়াছড়ি শহরটা একেবারে স্পষ্ট দেখা যায়, প্রত্যেকটা বিল্ডিং বাড়িঘর সবই দেখা যায়। আর আলুটিলা হচ্ছে খাগড়াছড়ির সবচেয়ে উঁচু চূড়া। এই আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যেও রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। গোটা এই আলুটিলার চূড়া দারুণ একটা ফিল দিচ্ছে আমাকে। জনশ্রুতি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আলুটিলার উপরে মানুষ আত্মগোপন করে থাকতো। সে সময় আলুটিলার উপরে বুনো আলু পাওয়া যেত, সেগুলো খেয়েই তারা জীবন ধারণ করত। সেই থেকে নাকি এই জায়গার নাম হয়ে গেছে আলুটিলা। তবে এবার চূড়া থেকে নামতে হবে, একটুখানি সামনে এগিয়ে যেতে হবে এক রহস্যময় গুহায়, যেখানে নাকি গা ছমছমে একটা অনুভূতি হতে পারে আমাদের। তাই খানিকটা ভয়ই লাগছে আমার। জাকির ভাই আমাদের গাইড, যদি ভেতরে নিয়ে যেয়ে কোনো বিপদে পড়ে যাই দায়ভার জাকির ভাই। আচ্ছা ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই, কারণ সামনে আমি যা দেখতেছি ভাল লাগতেছে না। জাকির ভাইয়ের দেখানো পথে এগিয়ে যাচ্ছি। একটা সময় পৌঁছে গেছি গুহার একেবারে মুখে। বুকে সাহস নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। গুহার ভেতর যতই এগিয়ে যাচ্ছি ততই যেন একটা গা ছমছমে অনুভূতি ঘিরে ধরছে আমাদের সবাইকে। বাইরে ছিল তীব্র গরম, ভেতরে এতটা ঠান্ডা যেন মনে হচ্ছে আমি ধীরে ধীরে উত্তর মেরুর দিকে অগ্রসর হয়েছি। গুহায় চলতে গিয়ে মাঝে মাঝে ফেসে যাচ্ছি বাজেভাবে। তখনই জাকির ভাই হাজির হচ্ছেন আমাদের প্রতিটি পদক্ষেপ ঠিক করে দেওয়ার জন্য। এটা পারা ভয় লাগে না, ভয়ের কিছু নাই। জাকির ভাই আমারে কোন বিপদে এনে ফেললেন ভাই। ভেতরে এই যেখানে জায়গাটা তো চমৎকার, উপর থেকে মাঝে মাঝে টিপটিপ করে পানি পড়ে। তো এই জায়গাটা মনে হচ্ছে বেশ একটা ভালো স্পেস আছে এই জায়গাটাতে। গুহার মধ্যে খুব অন্ধকার একটা জায়গায় আছি, প্রত্যেকের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। উপর থেকে মাঝে মাঝে ফোটায় ফোটায় যখন পানি পড়ছে আর সেটা গায়ে লাগছে, খুব ঠান্ডা পানি, সেটা আরও আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। আর এই জায়গাটা গুহার মধ্যে একটু প্রশস্ত স্পেস আছে, এখানে আমরা একটু দাঁড়াতে পেরেছি এসে। আমরা আরো সামনে আগাবো, এখনো অনেকটা পথ বাকি। বেশ এক্সট্রিম লেভেলের এই জায়গাটা। গুহার মধ্যে অন্ধকারে যদি এই পরিবেশ হয়, আল্লাহ, এই জায়গাটা কি অবস্থা। আর এখান থেকে যে উপরে উঠে আসতেছে, উপরে আবার আসলে মাথায় যে ওয়ালে বেঁধে যাওয়ার সম্ভাবনা। আমাদের পেছনে আরো অনেকে আসছিল, আমাদের সামনে পেছনে, সবাই সাহস করে উঠতে পারে নাই ভেতরে ঢোকার। আমরা আসছি কয়েকজন। যারা আসবেন তাদের প্রতি পরামর্শ থাকবে, একা একা ঢোকার চেয়ে 2-4 জন মিলে একটা গ্রুপ হয়ে ঢুকেন, নাহলে ভয়ে আত্মা শুকিয়ে যেতে পারে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। জাকির ভাই আছে আমাদের সাথে। উনি যেটা বললো, এই জায়গাটাতে এই ভেতরে একটা গুহা আছে, খুবই অন্ধকার এবং আরও সরু। আর ডান দিকে, মানে যেদিক দিয়ে আসছি আমরা, তার ডান দিকে যেটা আছে আমরা সেটা দিয়েই এখন চলে যাব। বাম দিকেরটাতে আমরা ভুলেও যাব না, তার কারণ বাম দিকেরটার রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই। ওটা আসলে কোথায় গিয়ে মিশেছে, কোথায় শেষ হয়েছে কেউ জানে না, এবং ওখানে নাকি অনেক দুর্ঘটনারও ব্যাপার আছে, এটা জানা যায়। তো আমরা জাকির ভাইয়ের কথা মতো এখন ডান দিকেই যাচ্ছি। ও জাকির ভাই, আপনি সঠিক কথা বলেছেন। মনে হচ্ছে প্রায় 100 বছর পরে সামনে আলোর দেখা পাওয়া গেছে। ও ও আলো দেখে খুশিতে আমি আবার উল্টে না যাই। এইখানে পাথরের গায়ে এই যে এগুলো, আমার মনে হয় এই যে পায়ের মানুষ যেতে যেতে পায়ের ছাপ পড়তে পড়তে এত গভীর হয়ে গেছে এই জায়গাগুলো।
বাংলাদেশের যতগুলো রহস্যময় জায়গা তার মধ্যে একটার দেখা পেয়েছি আজ আমি, কিন্তু কাল সকালে যে আমার জন্য অপেক্ষা করে আছে আরেক জায়গা, স্থানীয়রা যাকে ডেকে থাকেন স্বর্গের সিঁড়ি। রাতে থাকার জন্য খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় অসংখ্য হোটেল পাওয়া যায় কম বাজেটের মধ্যে। 1000 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাবে রুম। সকাল হতেই ব্যস্ততা শুরু হয়েছে আমাদের, কারণ আজকের গন্তব্য সেই স্বর্গের সিঁড়ি, যার জন্য উন্মুখ হয়ে আছি আমি। খাগড়াছড়ি গেট থেকে সিএনজি ছুটে চলেছে আমাদের নিয়ে। প্যারাছড়া পর্যন্ত যাবে সিএনজি, তারপর শুরু হবে হাইকিং। সিএনজি থেকে নেমে হাঁটতে শুরু করেছি, কিন্তু এ কি, সামনে তো আস্ত একটা নদী। এই নদী যে পার হব তার জন্য তো কোনো নৌকাও দেখছি না। এমন সময় পথ দেখালো এই দুই ছোট্ট বন্ধু। নদী পার হয়ে মানুষের কাছে শুনে শুনে পথ চলছি। একজন বলল 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে এখান থেকে। চেঙ্গি নদীটা পার হয়ে অল্প একটু হাঁটার পর আমরা পেয়ে গেছি পল্টন জয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে হাতের ডান দিকে যে রোডটা চলে গেছে সেই রোডটা ধরে যেতে হবে স্বর্গের সিঁড়ির দিকে। চলেন যাই। এগিয়ে যাচ্ছি স্থানীয় মানুষের ডিরেকশন অনুযায়ী, তবে মাঝে মধ্যেই একাধিক রাস্তা দ্বিধায় ফেলে দিচ্ছে আমাকে। এখানে বাঁশের একটা বেশ নড়বড়ে সাঁকো আছে। এখান থেকে 2টা দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। হাতের বাম দিকে যে রাস্তা আছে সেটা ধরেই যাব। বিশাল ঢালু একটা জায়গা থেকে নেমে সুন্দর একটা ঝিরির দেখা পেলাম। পানি অত্যন্ত ঠান্ডা। এখান থেকে এখনো সামনের দিকে অনেকটাই যেতে হবে। নদী তো পার হয়েছিলাম নির্বিঘ্নে, এবারে সামনে এসেছে ছোট্ট একটা ছড়া। এই ছড়া পার হতে গিয়েই হিমশিম খেয়ে গেলাম আমি। তবে হিমশিম খাওয়ার কারণ আছে, অলরেডি পৌনে 1 ঘন্টা মতো হেঁটে ফেলেছি, এখনো কোনো নিশানা পাইনি। ছড়াটা পার হওয়ার একটু পরেই চোখে পড়েছে একটা দোকান। অনেকক্ষণ ধরে একটু বিশ্রামের প্রয়োজন বোধ করছিলাম, দোকানটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। তাই স্থানীয় এক কাকার সাথে গল্প করে নিলাম বেশ খানিকক্ষণ। জেনে নিলাম স্বর্গের সিঁড়ির বেশ কিছু গল্প, যেগুলো ধীরে ধীরে বলবো আপনাদের। পথ চলতে শুরু করেছি আবার। এবারে সঙ্গী একজন পাহাড়ি আদিবাসী ত্রিপুরা দাদা। তার সাথে গল্প করতে করতেই এগিয়ে চলেছি পথ। তবে আগের মতো সমতল টাইপের পথ আর নেই, এবারে খাড়া উপরের দিকে উঠতে হচ্ছে। তাই টান লাগছে পায়ের শিরায়। আরও প্রায় 1 ঘন্টা হাইকিং করার পর চোখে পড়ল একটা পাহাড়ি আদিবাসী পাড়া। মূলত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন এই পাড়াটায়। এখানে এই ত্রিপুরা দিদির দোকানে একটু জিরিয়ে নিতে বসে পড়লাম। তবে এখানে বসে যে আরো কিছু তথ্য পেয়ে যাব তা আসলে কল্পনাও করিনি আমি। তার আগে বলি, এই দিদি দোকান চালানোর পাশাপাশি নিজের পোশাকগুলো নিজেই তৈরি করেন। সেগুলো আমাদের দেখালেন একটা একটা করে। সত্যিই তার হাতের কাজ কি নিখুঁত, কি অসাধারণ। দিদি আমাকে 2টা ছবি দিয়েছেন, যেগুলো আপনাদের দেখাবো আরেকটু পরে। তার আগে আবার হাঁটতে শুরু করতে হবে স্বর্গের সিঁড়ির দিকে, কারণ এখান থেকে এখনো প্রায় 20-25 মিনিট লাগবে আমাদের। কিছুক্ষণের জন্য আমরা যে পাড়াটায় রেস্ট করছিলাম সেখান থেকে কিছুটা সামনে এগিয়ে আসার পর এরকম একটা ওয়াই শেপের রাস্তা দেখা যাবে। এখান থেকে হাতের ডানে আমাদেরকে নামতে হবে। আর ওই সামনে এখান থেকে দেখা যাচ্ছে অবশ্য সেই স্বর্গের সিঁড়ি। এত কষ্ট করে এখানে আসার পর এখন ভাল লাগছে, কারণ ওই যে স্বর্গের সিঁড়িটা দেখা যাচ্ছে। এখান থেকে স্বর্গের সিঁড়ি আমার ঠিক পেছনে। আর একটু পথ হাঁটলেই স্বর্গের সিঁড়ির মুখে যে পৌঁছাবো। স্বর্গের সিঁড়ির সামনে পৌঁছে সত্যি আশ্চর্য হয়ে গেছি আমি। নিচ থেকে দাঁড়িয়ে উপরের দিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। দাঁড়িয়ে আছি একেবারে স্বর্গের সিঁড়ির মুখে। এখান দিয়ে পেঁচানো পেঁচানো জায়গায় জায়গায় খাড়া সিঁড়ি, বেশ দুর্গম সিঁড়ি। এটা পেরিয়ে উপরে উঠতে হয়।
এই সিঁড়িটাকেই মূলত স্বর্গের সিঁড়ি বলা হয়। বেশ খানিকটা উপরে ওঠার পর নিচের দিকে তাকাতে গিয়ে পিলে চমকে উঠেছে আমার। উপর থেকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে গোটা এই সিঁড়ি পথটা। যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা, সেটা 2015 সালে স্থাপন করা হয় এখানে। এর আগে মানুষ এখানে কিভাবে উঠতো সেই ছবি আমাকে দেখিয়েছিলেন ওই ত্রিপুরা দিদি। আচ্ছা, এইভাবে কি আমি উঠতে পারতাম? স্বর্গের সিঁড়ির শেষ আর কয়েকটি ধাপ মাত্র বাকি আছে। এর ওই পারে আসলে কি আছে? স্বর্গের সিঁড়ি পেরিয়ে নিজেকে আবিষ্কার করেছি অদ্ভুত সুন্দর এক জায়গায়। এখন মনে পড়ছে প্রথম বিরতিতে সাক্ষাৎ হওয়া সেই কাকার কথা। এই সিঁড়িটা মূলত মায়ুন কপালপাড়ায় যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সেই পাড়াটা এখান থেকে আরো অন্তত 1 থেকে 1.5 ঘন্টার পথ। তবে এখানে এই উচ্চতায় দাঁড়িয়ে পাহাড়ের যে ভিউ পাচ্ছি আমি, সেটাই বা কম কিসে। স্বর্গের সিঁড়ি পেরিয়ে আমরা এসেছি এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে দাঁড়িয়ে দূরে দূরের অসম্ভব সুন্দর কিছু ভিউ দেখা যায়। সবুজ প্রকৃতি আর উঁচু নিচু পাহাড় দেখতে দেখতে মন ভরে যাবে এখানে এসে। এই স্বর্গের সিঁড়ি পেরিয়ে এখানে মূলত আসলে কোনো স্বর্গ না, তবে স্বর্গীয় একটা জায়গার মতো, যেখানে একেবারে ঠান্ডা শীতল বাতাস আপনার হৃদয়কে জুড়িয়ে দিতে পারবে, পুলকিত করতে পারবে আপনার মন। আর এই পাহাড়ের আরও খানিকটা ভেতরের দিকে আমরা যেরকম নিচের থেকে শুনে এসেছি, একটা পাড়া আছে, একটা গ্রাম আছে। সেই গ্রামে বেশ কিছু মানুষ বসবাস করেন। মূলত তাদের চলাচলের সুবিধার জন্যেই এই সিঁড়িটা তৈরি করা হয়েছিল, আর সেটাই দিনে দিনে স্বর্গের সিঁড়ি নামে রূপান্তরিত হয়েছে। খাগড়াছড়ি আমাকে নিরাশ করেনি। শাস্তির ভয়ের ঊর্ধ্বে গিয়ে পাহাড়ের বাঁকে বাঁকে আমাকে খুঁজতে শিখিয়েছে শান্তি। যেই শান্তি আমাদের ইট পাথরের শহরে শুধু স্বপ্নেই দেখি আমরা। এখানের মানুষেরা তাদের জীবনের নির্ভেজাল মুহূর্তগুলো দিয়েছে আমাদেরকে। আচ্ছা, খাগড়াছড়িতে কি শাস্তির ভয় এখনো আছে?